দাপর যুগ। তখন পৃথিবীতে এক চমৎকার একজন রাজা ছিল, তার নাম উপরিচর বসু। তার সবকিছু ছিল, রাজ্য ছিল, ধন ছিল, বৈভব ছিল, এবং সুন্দরী, চমৎকার সুন্দরী একটা স্ত্রীও ছিল। এখন অনেকে আছে না, সবকিছু পাইও কিছুই ভালো লাগে না। তো ওই রাজাকে এই ভালো না লাগা রোগে আক্রান্ত করছে, বুঝতে পারছো? কি রোগে আক্রান্ত করছে? ভাল লাগে না, কিছুই ভালো লাগে না। এই রাজারও রাজত্ব ভালো লাগে না, রানীদেরও ভালো লাগে না, সুন্দরী সুন্দরী দাসীদেরও তার ভাল লাগে না, কিছুই ভালো লাগে না। তো এবার তিনি কি করতেছে বলতো? তো যে ভাল লাগে না থেকে তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করলেন, তপস্যা করতে শুরু করলেন। তো ভালো মানুষের যখন ভালো না লাগে তখন সে হয় পরকীয়া করে, না হয় সন্ন্যাসী হয়ে যায়, বুঝছো? না হয় আরো বড় কিছু চাইতেছে, তো সে তখন আধ্যাত্মিক তপস্যা শুরু করলো, যে কঠিন তপস্যা, পঞ্চতাপ তপস্যা, মানে চারপাশে আগুন জ্বালাই দিয়ে মাঝখানে বসে তপস্যা করা। তার এই কঠোর তপস্যা দেখে ইন্দ্র ভয় পেয়ে গেছে, যে সে যদি আমার চেয়েও বড় স্থানে চলে যায়। তখন ইন্দ্র তো খালি মানুষের তপস্যা ভেঙে দিয়ে, যে তার থেকে উপরে যেতে চায় তারই তপস্যা ভেঙে দেয়। বুঝছো? কি বুঝছো? এখন তো ইন্দ্র করছে কি, তাকে আরো করছে, অনেক কিছু উপহার দিছে, যেমন অলংকার দেশে, বৈজয়ন্তী মালা দেশে, কুণ্ডল দেশে, দিয়া তাকে চেদি দেশের রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করছে। মানে ওই দেশ থেকে আরো বড় কিছু করছে, বলছে যে তুমি এই দেশের রাজা হও, তাও তুমি এই তপস্যা ছাড়ো। এখন মানুষের মন তো লোভী সাধারণত, সে বড় কিছু পাইয়া চেদি দেশের রাজা হয়েছে, হইয়া সুন্দরী আবার আরেকখান বিয়ে করছে। আচ্ছা, মেলাদিন বৈরাগ্য ছিল, এখন সুন্দরী আবার একটা বিয়ে করছে, সুন্দর অল্প বয়সী, দেখতে মনোলোভা, তোমার মতো। এখন বিয়ে করছে, এই সময়ে তার পূর্বপুরুষ, অর্থাৎ তার পূর্বপুরুষ তারা স্বপ্নে দেখাইছে যে মৃগয়া মাংস, অর্থাৎ হরিণের মাংস উৎসর্গ করতে হবে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে। তাকে পূর্বপুরুষরা স্বপ্নে দেখা দিয়েছে যে মৃগয়া বা হরিণের মাংস তাদের খাইতে ইচ্ছা করছে, এই জন্য তুমি এটা উৎসর্গ করো তাদের কাছে। এখন একে ঘরে সুন্দরী বউ, তার উপরে আবার আর একদিকে পূর্বপুরুষ আজ্ঞা দিছে। তো সে তো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে, আমাদের শালা এতদিন বনে জঙ্গলে ছিলাম, এখন একটা সুন্দরী বউ পাইছি, তাই তুই এখন আমার সেই হরিণ শিকার করতে যাইতে হবে। এখন পূর্বপুরুষের আজ্ঞা ফেলানো তো যাচ্ছে না, সে গেছে, এখন শিকার করতে যাইয়া তার আর ভাল লাগছে না, বউর কথা, বউ ছেড়ে আর ভালো লাগছে না, বউ ছেড়ে আর ভালো লাগছে না। উপরিচর বসু, সে রাজার নাম। যাক, এই সময় বউয়ের কথা তার এমন বেশি মনে পড়ছে যে তার বীর্যপাত হয়ে গেছে। বীর্যপাত মানে রতিপাত, মানে ভালোবাসায় বলে রতিপাত, এমনি বলে বীর্যপাত। বীর্যপাত হয়ে গেছে বউয়ের কথা ভেবে, মানুষের যেমন স্বপ্নদোষ হয়ে যায় এরকম। এখন সে ভাবছে যে এটা তো অপচয় করার জিনিস না, তাহলে কি করা যাবে? সে তো সাধনা করছে আগে, সে একটা পাখিরে এইটা দিছে, যে তুমি নিয়ে আমার স্ত্রীর কাছে দেবা, এটা দিয়ে সে গর্ভধারণ করবে, আমি তো দূরে আছি, হরিণ শিকার করতে আসছি, তুমি এইটা পাখি নিয়ে যাও। এখন পাখি এটা নিয়ে রওনা দিছে ওই চেদি দেশে, যেহেতু সে চেদি দেশের রাজা, ইন্দ্র তাকে বানাইছে। যাওয়ার পথে আর এক পাখি তার সাথে ঝগড়া লাগাই দিছে আর কি। দুই পাখিতে কঠিন ঠুকাঠুকি মারামারি
এখন মারামারি হতে গেলে এই পাখি মারামারি করতে গিয়ে তার ঠোঁট থেকে এই বীর্য পড়ে গেছে নদীতে। হুম, নদীতে পড়ে গেছে, বুঝছো ব্যাপারটা। এখন এই নদীতে বাস করতো আবার একটা অপ্সরা, ওই যে স্বর্গের মেলা অপ্সরা আছে না, গন্ধর্বদের স্ত্রী অপ্সরা। এই এক অপ্সরা আবার এক মুনির অভিশাপ খাইয়া ওইখানে বাস করতেছিল, এই মাছ হিসেবে বসবাস করতেছিল। এই অপ্সরা, মাছরূপী অপ্সরা এই বীর্য খেয়ে ফেলছে, খেয়ে আবার সে প্রেগনেন্ট হয়ে গেছে, গর্ভবতী হয়ে গেছে। তো দেখো কাহিনী, মানে উপরিচর বসুর বীর্য পাখিতে নিয়ে যাচ্ছিল, পাখি মারামারি করতে যে এই বীর্য পড়ে গেছে নদীতে। সেই নদীতে আবার কি ছিল, একটা অভিশপ্ত অপ্সরা ছিল যে ওখানে সাজা ভোগ করতেছিল, সে আবার এই বীর্য খেয়ে গর্ভবতী হয়ে গেছে। সে গর্ভবতী হয়েছে তাও টুইন বেবির, একটা ছেলে এবং একটা মেয়ের, বুঝছো, একটা ছেলে এবং আর একটা মেয়ের। এবার 10 মাস 10 দিন পরে, 10 মাস পরে এই মাছটা আবার এক ধীবর বা জেলে, ধীবর মানে জেলেদের ভালো বাংলায় জেলে বলে, বা মৎস্যজীবী যারা মাছ টাছ বিক্রি করে না তাদের ধীবর বলে বা জেলে বলে। এদের জালে এটা উঠছে, কি করছে কও, এটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে সেই মৎস্যটাকে যখন সে উপরে উঠাইছে, পানি থেকে উপরে উঠেছে বা জল থেকে উপরে তুলছে, তখন সে একটা ছেলে প্রসব করছে, একটা মেয়ে প্রসব করছে। হুম, এই একটা মেয়ে প্রসব করলো, একটা ছেলে প্রসব করছে। এবার এটা তো ধীবর বা জেলে সম্প্রদায় তো খুব অবাক করা ঘটনা, কি ব্যাপার, মাছের পেট থেকে একটা ছেলে এবং একটা মেয়ে বের হলো। এটা দিয়েও মাছটা মরে গেছে, অপ্সরা তার সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেছে। এখন মাতৃপিতৃহীন দুটো শিশু, একটা কন্যা শিশু একটা পুরুষ শিশু, এর পালবে কে পালবে? তো জেলের তো এত সামর্থ্য নাই, সে ভেবে চিনতে ওই যে সেদিরাজ, উপরিচর বসু, তার কাছে নিয়ে গেছে, রাজার কাছে নিয়ে গেছে, যে রাজামশাই ঘটনায় আমরা মাছ ধরতে গিয়েছিলাম, একটা মাছের পেট থেকে একটা ছেলে এবং একটা মেয়ে হয়েছে। এখন রাজাও দেখতেছে এটা তো আশ্চর্যজনক ঘটনা, ঘটনা কি হলো? তখন করছে কি, এখন মেয়েটার গা থেকে খুব মাছের গন্ধ বেরোচ্ছিল, মেয়েটার গা থেকে, মানে মেয়েটার কাছে যাইতেই পারতেছিল না। এই জন্য তার নাম হলো মৎস্যগন্ধা, মৎস্য মানে মাছ, গন্ধা, মৎস্যগন্ধা। আর ছেলেটা স্বাভাবিক। তো রাজা কাছে কি ছেলেটারে রেখে মেয়েটাকে ওই জেলের কাছে দিয়ে দিছে, যে যাও তুমি মেয়েটাকে নিয়ে যাও। এখন রাজাটার কাছে ছেলে বড় হয়েছে, জেলের কাছে মেয়ে বড় হয়েছে, এখন তো তার তো কিছু করা লাগবে, কি বলে, বেঁচে থাকার জন্য তো সে কিছু করা লাগবে। তো মৎস্যগন্ধা, ওর নাম দিছে মৎস্যগন্ধা, অর্থাৎ মাছের ন্যায় গন্ধ, যার মাছের গায়ের মতো গন্ধ, যার মেয়েটার গায়ে তো যেহেতু মাছের গন্ধ, এই জন্য তার নাম কি, মৎস্যগন্ধা। এবার দেখো গণনা, সে ওই খেওয়া টেওয়া পার করে, হ্যাঁ, মাছ ধরে আর খেওয়া পার করে, এপার থেকে নদীর ওপারে খেয়াটা পার করে, হ্যাঁ, মাঝি আর কি, মহিলা, সুন্দরী সুন্দরী মাঝি যাকে বলে আর কি, মহিলা মাঝি, মেয়ে মাঝি। আগে তো মুনিরা কঠিন তপস্যা টপস্যা করতো, বহুদিন নারী ছাড়া থাকতো, তো তখন যদি কোনো নারী টারি দেখতো, তখন তাদের বহুদিন তপস্যা টপস্যা পড়ে, তাহলে স্বাভাবিকভাবে শরীরে একটু জাকি টাকি দিয়ে আসতো আর কি। আচ্ছা, অনেক কিছু মনে টনে চাইতো। তো এরকম একটা ঘটনা ঘটে গেছে, তখন আর বাদ বিচার করতো না যে কোন জাতের মেয়ে। তো এবার দেখো, মহামুনি পরাশর, কি নাম, পরাশর, এই মুনি একদিন খেওয়া পার হইতে যায়, এই মৎস্যগন্ধার খেয়ায় পার হচ্ছিল। এখন এই পরাশর মুনির এই মৎস্যগন্ধাকে দেখে মনে কামের ভাব উদয় হয়েছে, প্রেমের ভাব উদয় হয়েছে, বলতেছে তুমি কার কন্যা, আমাকে এখন রতি দান করো, অর্থাৎ আমার সাথে মেলামেশা করো। এখন মৎস্যগন্ধা বলতেছে যে আমার গা দিয়ে তো দুর্গন্ধ বেরোয়, মাছের দুর্গন্ধ বেরোয়, কেউ আমাকে পছন্দ করে না, আপনি আমাকে কেন পছন্দ করবেন? হ্যাঁ,
তারপরে চারপাশে লোকজন দেখা যাচ্ছে, এইভাবে যদি নদীর মাঝখানে সবাই দেখতেছে, ওপারে মারমুনিরা এবং লোকজন খেয়া পার হওয়ার জন্য বসে রয়েছে, সবার সামনে যদি আপনি এগুলো করেন আমার সাথে, তাহলে তো আমার বদনাম হয়ে যাবে। আমি বা আর আমার গায়ে এত রকম গন্ধ। তখন ওই পরাশর মুনি, মহামুনি পরাশর, তাকে আমি আশীর্বাদ দিচ্ছে যে তুমি যদি আমার সাথে মিলিত হও তাহলে তোমার এই গা থেকে মাছের গন্ধটা, আষাঢ়ে গন্ধটা চলে যাবে, তোমার পদ্মের ন্যায় সুগন্ধ হবে। তুমি পদ্মগন্ধা হয়ে যাবে। হ্যাঁ, মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা। হ্যাঁ, এবং তোমার যে আমার সাথে মিলনের ফলে তোমার যে ছেলে হবে সে মহাপুরুষ হবে, মহামানব হবে, সে মহাসাধক হবে এবং মহাসৃষ্টির রূপ হবে। তো যাই হোক, এখন কিভাবে মিলন হবে? এদিকে তার কামের জ্বালায় মুনির দেহ পুড়ে যাচ্ছে, এ পাশে পড়া মৎস্যগন্ধাও সুন্দরী নারীর একা পাইছে, তার একটু ভাল লাগছে না। তখন এই মহামণিপুরের কুয়াশার সৃষ্টি করছে। কিসের কুয়াশা? বা কুজ্ঝটিকা, নদীতে কুজ্ঝটিকা সৃষ্টি করছে, মানে কুয়াশার সৃষ্টি করে এই মৎস্যগন্ধার সাথে তার মিলন হয়েছে, ভালোবাসা হয়েছে এই নদীর ভিতরে। মানে দ্বীপ সৃষ্টি করে সেখানে, দ্বীপ মানে চিহ্নিত তো দ্বীপ যাকে বলে, নদীর ভিতর চর জেগে ওঠে না, ওরকম একটা দ্বীপ সৃষ্টি করে তার সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে? মিলন হয়েছে। এই যে মিলন হলো, মিলনের ব্যাস ইয়াকে যে কথা দিয়েছিল, কি বলে, মৎস্যগন্ধাকে যে কথা দিয়েছিল যে আমার সাথে তোমার যদি মিলন হয় তাহলে তোমার গা থেকে মাছের গন্ধ চলে যে মৎস্যগন্ধা হয়ে যাবে। তো কি করলো, এই যে দ্বীপের ভিতর যে মিলন হলো, এখন এই মিলনের ফলে কেডা জন্ম নিল? মহাভারতের স্রষ্টা আবার লেখক ব্যাসদেব, বেদকে যিনি 4 ভাগে ভাগ করেছেন। পরাশর মুনি এবং মৎস্যগন্ধার মিলনের ফলে, দ্বীপের ভিতর মিলনের ফলে কি হলো? ব্যাসদেবের জন্ম হলো। যেহেতু তার দ্বীপে জন্ম, এই জন্য তার আর এক নাম কি? দ্বৈপায়ন। তো এই ব্যাসদেবী আবার জন্মের পরপরই গভীর সুপ্রজ্ঞা সম্পন্ন অর্থাৎ পণ্ডিত ব্যক্তি হয়ে ওঠেন। সে তার মাকে কলঙ্কের হাত থেকে বাঁচানোর জন্য সে বলল যে মা, আমি তপস্যা করতে যাচ্ছি। যদি তোমার কোনোদিন আমাকে মনে পড়ে, যদি তোমার কোনো উপকারে আমি লাগি, তাহলে তুমি আমাকে যখন স্মরণ করবে আমি এসে হাজির হব। এই যে হলো ব্যাসদেবের জন্ম কাহিনী। এই ব্যাসদেব আবার দেখো, ব্যাসদেবের সৎ ভাই হচ্ছে তোমার ওই যে মহাভারতের বিশ্ব আছে না, বিশ্ব পিতামহ বিশ্ব, সে তোমার এইটুক তোমার আমি বলে দিই, ওই যে হস্তিনার রাজকুমার রাজা শন্তনু, ও একদিন ওই যমুনার নদীতে আসে, ওই মৎস্যগন্ধারে দেখে তারও ভালো লেগে যায়, তারও ভালো লাগে। সে তো মৎস্যগন্ধা থেকে এখন পদ্মগন্ধা হয়ে গেছে। ভালো লাগে, তখন তাকে বলে আমি তোমাকে সাথে ভালোবাসাবাসি করতে চাই, মানে ওই যে যেটা ওই গোপন কথাটা। তখন এখন এরা তো মৎস্যগন্ধা তো এখন পদ্মগন্ধা হয়ে গেছে। সে তো আগে একবার ধরা, মানে তার একটা ছেলে হয়েছে, এখন তো সে বুঝে, পেঁয়াজ বুঝে গেছে, জিলেপির পেঁয়াজ বুঝে গেছে। সে শন্তনুকে দেয়, শর্ত দেয়, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো, কিন্তু কথা দিতে হবে আমার পেটে থেকে যে ছেলে হবে তাকেই রাজকুমার বানাতে হবে, তোমার রাজা বানাতে হবে, আর কেউকে রাজা বানাতে পারবে না। এখন এই শন্তনুর তো আগে ছেলে একটা আছে বিশ্ব বা দেবব্রত, বিশ্বের পূর্বে আগে, মানে বিশ্বের ভালো নাম হচ্ছে দেবব্রত। তার শন্তনুর তো একটা ছেলে আছে দেবব্রত, যে হলো যুবরাজ, বড় জ্যেষ্ঠ সন্তান। সেইটার মানে নিতে পারে না, বলছে যে না, কিন্তু শন্তনুর মনে এই শোকটা থেকে যায়। তো দেবব্রত একদিন লক্ষ্য করে তার পিতা শুষ্ক মলিন হয়ে যাচ্ছে, কি যেন চিন্তা করে। দেবব্রত তখন তার পিতা শন্তনুকে জিজ্ঞেস করে, পিতা তোমার এরকম হচ্ছে কেন? তখন সেই কাহিনী বলে আমি তো একটা জেলে কন্যার প্রেমে পড়েছি। তো বাবার প্রেম বাঁচাইতে যাইয়া শন্তনু যাইয়া
কি ওই দেবব্রত যে ওই পদ্মগন্ধাকে অনুরোধ করে যে আমার বাবাকে তুমি বিয়ে করো, আমার বাবাকে আপনি বিয়ে করেন, তখন এটা পদ্মগন্ধা হয় যে মৎস্যগন্ধা আর পদ্মগন্ধা তো বলে যে আমি বিয়ে করে কি করবো, আমার যে সন্তান হবে সে তো কোনোদিন রাজা হতে পারবে না। হুম, এটা সে আমার যে সন্তান হবে সে তো কোনোদিন এই রাজ্যের উত্তরাধিকারী হতে পারবে না। তখন ভীষ্ম পিতার মনের দুঃখ দূর করানোর জন্য দেবব্রত ভীষণ একটা প্রতিজ্ঞা করে যে আমি কোনোদিন বিয়ে করব না, আমার সন্তান কোনোদিন রাজ্যের উত্তরাধিকার হবে না। তার এই প্রতিজ্ঞা, ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হয় ভীষ্ম। তো দেবব্রতের নাম হয় ভীষ্ম এবং তার পিতা শান্তনুকে ওই পদ্মগন্ধার সাথে বিয়ে দেয়। আচ্ছা, এই হলো। এবং এই পদ্মগন্ধা বা শান্তনু থেকে ওই যে গুরু ধৃতরাষ্ট্র পিতা, তারপর পাণ্ডবের পিতা, হুম, বুঝছো কাহিনী কোথায়? হ্যাঁ, তাহলে জানতে পারলাম ব্যাসদেবের জন্ম মৎস্যগন্ধা পদ্মগন্ধার রূপান্তর এবং কাহিনী। মৎস্যগন্ধা পদ্মগন্ধা আর ভীষ্মের সর্বনাশ। ঠিক আছে।